হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে। তবে এটা কিন্তু তোমাদের 99 শিফটের ক্লাস নয়, এটা হচ্ছে আবার একটা থিওরি ক্লাস। আমার প্রচুর থিওরি ক্লাস তোমরা যারা ইউটিউবে স্টুডেন্ট আমার, অর্থাৎ ইউটিউব থেকে আমার ক্লাস থেকে উপকৃত হও, তাদের জন্য প্রচুর ক্লাসেস ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে। তো সেরকমই একটা ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি, দ্যাট ইজ ডোবেরিনা ত্রয়ী। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে স্যার আপনি পর্যায় সারণীর ক্লাস নিয়ে আসুন। তো পর্যায় সারণী ক্লাসটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে ডোবেরিনা ত্রয়ী, তারপর নিউল্যান্ডের যে অষ্টকের যে সূত্র, তারপর মেন্ডেলিভের পর্যায় সারণী, তারপর মোজলের পর্যায় সারণী। কারণ তোমরা জানো যে এই জায়গা থেকে 2022, 2018, 2015 বা 2021 এনটিপিসি প্রত্যেকটা জায়গায় কিন্তু এখান থেকে প্রশ্ন এসছে, অ্যান্ড ভেরি কনসেপচুয়াল প্রশ্ন এসছে। শুধুমাত্র থিওরি নয়, আজকে আমি কিন্তু তোমাদের সামনে এমসিকিউ আলোচনা করব, যেগুলো আমাদের ওয়াইসিটি বই থেকে কিন্তু এসেছে। অর্থাৎ ইউথ কম্পিটিশন যে টাইমস এর বইতে যত প্রশ্ন রয়েছে, হ্যাঁ, রিপিট প্রশ্নগুলো বাদ দিয়ে দিয়েছি, বাছাই করা প্রশ্ন সব কিন্তু আমি তোমাদের করাবো। তো প্রথমে আমরা এনসিইআরটি থিওরি জানবো, তারপরে আমরা এমসিকিউ জানবো, ঠিক আছে? তো যারা ক্লাসটিকে লাইক করোনি এখনো পর্যন্ত লাইক করে দাও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে, রেগুলার অ্যাসপিরেন্ট হলে অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ক্লাসটিকে তোমার বন্ধুদের যে বিভিন্ন গ্রুপ রয়েছে সেখানে তুমি শেয়ার করে দেবে। তো প্রথমে বলবো যে ডোবেরিনার টায়ার্সটা কি বা ডোবেরিনার ত্রয়ীটা কি। দেখো, প্রথমে এই সালগুলোও কিন্তু আজকাল পরীক্ষায় দিচ্ছে। এই যে সালগুলো, এই সালগুলোও কিন্তু আজকাল বিভিন্ন পরীক্ষায় দিচ্ছে। এই সালগুলোও তোমাকে মনে রাখতে হবে। ডোবেরিনার নামক একজন বিজ্ঞানী, যিনি প্রথম কি করছেন না, প্রথম যে এলিমেন্টস গুলো রয়েছে সেই এলিমেন্টস গুলোকে ক্লাসিফাই করার, পারমাণবিক ভর অনুসারে যে ক্লাসিফাই করার যে ফার্স্ট অ্যাটেম্প, তিনি সেটা নিয়েছেন। তোমরা বলবে স্যার এলিমেন্টস কে আমরা ক্লাসিফাই কেন করব? দেখো ভাই, আমি তোমাকে প্রথমেই বলেছি যে এলিমেন্টস কি। এলিমেন্টস মানে হচ্ছে মৌল। মৌল কাকে বলা হয় না, মৌল বলা হয় যে সমস্ত জিনিস বা যে সমস্ত পদার্থ ওয়ান কাইন্ড অফ অ্যাটম দিয়ে গঠিত। ওয়ান কাইন্ড অফ অ্যাটম মানে কি? ওয়ান কাইন্ড অফ অ্যাটম মানে আমি সেটা বলতে পারি, ধরো অক্সিজেন, আবার বলতে পারি H2O। তুমি বলবে স্যার এদের মধ্যে কোনটা মৌল? না, আমি তোমাকে বলবো ভাই এদের মধ্যে অক্সিজেন হচ্ছে মৌল। আবার দেখো সোডিয়াম, সোডিয়াম মৌল না যৌগ? সোডিয়াম কিন্তু একটা মৌল। আবার দেখো NaCl একটা মৌল না যৌগ? NaCl কিন্তু একটা যৌগ। তাহলে মৌল আর যৌগের মধ্যে ফারাকটা কেন করছি একদম গোড়া থেকে তোমাদের জানাবো। একটুও কনসেপ্টে তোমাদের পার্থক্য হবে না। অনেক জায়গাতে তোমরা কিন্তু ছেড়ে 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 পড়িয়ে দেয়। আমি তোমাদের একদম রুট থেকে পড়াবো, যেরকম আমি ব্যাচে পড়াই, ঠিক আছে? তাহলে দেখো এই যে অক্সিজেন, এই অক্সিজেন O2, দেখো দুটো ও কম্বাইন্ড হয়েছে। তার মানে কি দুটো ও, অর্থাৎ ও তো একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাটম। তাহলে কি হয়েছে এখানে দেখো, দুটো একই টাইপের অ্যাটম, দুটো একই টাইপের অ্যাটম, কথাটা আমি বারবার জোর দিচ্ছি, দুটো একই টাইপের অ্যাটম কম্বাইন হয়ে এখানে অক্সিজেন গঠন করেছে। দুটো একই টাইপের অ্যাটম কম্বাইন হয়ে এখানে অক্সিজেন গঠন করেছে। সোডিয়ামে দেখো একটাই অ্যাটম রয়েছে, বাট কোনো প্রবলেম নেই। কিন্তু আমি যদি H2 এর ক্ষেত্রে দেখি, দেখো দেখো H এর কিন্তু দুটো অ্যাটম রয়েছে। H2 মানে কি? H এর দুটো অ্যাটম, এবং ও মানে অক্সিজেনের একটা অ্যাটম। দেখো এখানে দুটো টাইপের অ্যাটম কম্বাইন হয়েছে, তাই এটা হচ্ছে কিন্তু কম্পাউন্ড বা এটাকে বলা হয় যৌগ, কিন্তু এরা হচ্ছে মৌল। তাহলে পৃথিবীতে টোটাল কত মৌল রয়েছে না, এখনো পর্যন্ত এনসিইআরটির তথ্য অনুযায়ী 118টা কিন্তু মৌল রয়েছে। সেই 118টা মৌলের মধ্যে 53টা, মানে প্রায় 53 মৌলটা তখন জানা ছিল, মানে ডোবেরিনা যখন তৈরি গঠন করছে সেই সময়কার কথা বলছি। তো তিনি সেগুলোকে ক্লাসিফাই করার চেষ্টা করছেন। এবার প্রশ্ন আসবে যে ক্লাসিফাই করার কেন চেষ্টা করছেন না, ক্লাসিফাই করার চেষ্টা এই জন্য করছেন যাতে আমরা এটা বুঝতে পারি যে কোন কোন এলিমেন্টস এর ধর্মগুলো, একই রকম, তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখা হয়। যেমন আমরা যদি আমার বাড়িতে মনে করো আমি কম্পিটিটিভ এর একজন টিচার, বা তুমি একজন কম্পিটিটিভ এর স্টুডেন্ট, তোমার বাড়িতে প্রচুর বই রয়েছে, প্রচুর বুকস রয়েছে। মনে করো আমার কাছে হিস্ট্রি 3টে বই রয়েছে, জীবন মুখোপাধ্যায়ও রয়েছে, আবার রাজীব আহিরও রয়েছে, আবার পুনম দালাল ধাইয়াও রয়েছে, আবার কৃষ্ণা রেড্ডিও রয়েছে, আবার আরো কিছু এক্সট্রা বইও রয়েছে। তাহলে আমি কি করব, আমার তাকে যখন বই রাখবো তখন হিস্ট্রির কাউন্টারে হিস্ট্রি বইগুলোকে রাখবো। তাহলে আমার কি হবে, যখন আমি একটা বই খুঁজতে যাব যে আমার হিস্ট্রি পড়তে হবে এখন, তাহলে আমি কি করবো যে আমি হিস্ট্রির জায়গাটা থেকে হিস্ট্রি বইটা বের করে নিতে পারবো। আবার জিওগ্রাফির মনে করো মাজিদ হোসেন আছে, কার্তিক চন্দ্র মন্ডল আছে, পেরিওয়ার পাবলিকেশনের বই আছে, বিভিন্ন পাবলিকেশনের বই রয়েছে, সেটা একটা জায়গায় কালেক্টেড রাখা রয়েছে, ঠিক আছে? তো এইভাবে কি হবে, যখনই আমার যে বইটা পড়ার দরকার হবে তখন আমি সেই তাক থেকে সেই বইটা বের করে নিতে পারবো। তো এই জন্য বিজ্ঞানীরা তখন বিভিন্ন রকম ভাবে ক্লাসিফাই করার জন্য
মানে উঠে পড়ে লেগেছিলেন রিসার্চ করার জন্য। তার মধ্যে অন্যতম হচ্ছে ডোবেরিনার টায়ার্স। এইবার আমি টায়ার্সে আছি। তো বিজ্ঞানী, রাসায়ন বিজ্ঞানী উলেফ ডোবেরিনার বিভিন্ন সমধর্ম সম্পন্ন, এই যেটা বললাম যে একই রকম ধর্ম রয়েছে বা একই রকম ক্যারেক্টার রয়েছে। ধর্ম মানে কি? ধর্ম মানে হচ্ছে ক্যারেক্টার, বৈশিষ্ট্য। একটা এলিমেন্টের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য একই টাইপের যে বৈশিষ্ট্য মৌল সমূহগুলোকে অর্থাৎ এলিমেন্ট গুলোকে বিভিন্ন শ্রেণীতে শ্রেণীভুক্ত করার চেষ্টা করেন। প্রতিটিতে 3টি করে মৌল রয়েছে এমন কিছু শ্রেণী তিনি চিহ্নিত করেন, এবং তার যে এই যে শ্রেণীবিন্যাস করার পদ্ধতি, সেই শ্রেণীবিন্যাস করার পদ্ধতিটা কি না, 3টে করে প্যাটার্ন তিনি কিন্তু নিয়েছিলেন। অর্থাৎ একটাতেই 3টে করে প্যাটার্ন থাকবে। অর্থাৎ আমি এরকম করেই আঁকাটা সব থেকে বেশি ভালো, একটা, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। অর্থাৎ এই 3টে এলিমেন্টের যে ধর্মগুলি, সেই 3টে এলিমেন্টের ধর্মগুলি একই রকম হবে, সেরকম 3টে করে নিয়েছিলেন। কে নিয়েছিলেন? ডোবেরিনা। অর্থাৎ ত্রয়ী, এই ত্রয়ী কথাটা থেকেই তোমরা বুঝতে পারবে যে 3টে করে তিনি কিন্তু নিয়েছিলেন, 3টে করে এলিমেন্ট তিনি নিয়েছিলেন। ঠিক আছে? তো যেহেতু তিনি 3টে করে এলিমেন্ট নিয়েছিলেন, তাহলে একটা সেটে তিনি কটা এলিমেন্ট নিয়েছিলেন না, একটা সেটে কিন্তু 3টে এলিমেন্ট নিয়েছিলেন। এটা কিন্তু তোমাদের প্রশ্ন আসে পরীক্ষায়, এবং এই জন্য তিনি নাম দিয়েছিলেন ত্রয়ী। তাহলে তিনি কিভাবে মৌলগুলোকে সাজিয়েছিলেন না, সমধর্ম সম্পন্ন মৌলগুলোকে সাজিয়েছিলেন এবং 3টে করে সাজিয়েছিলেন। ঠিক আছে? এবার দেখো, এবার আমরা কি বলবো, এইবার তিনি এটা দেখিয়েছিলেন। কি দেখিয়েছিলেন? আচ্ছা, এটা কোথাকার কোন বই থেকে নেওয়া? এটা হচ্ছে ক্লাস 10 এনসিইআরটি। আমি তোমাদের বারবার বলি যে আমি কিন্তু ভাই এনসিইআরটি ধরে ধরে পড়াই। কেন? কারণ লাইন দিয়ে লাইন তুলে প্রশ্ন আসবে, ওখান থেকে এক্সাক্ট লাইনটা তুলে প্রশ্ন আসবে। আগে হতো 2018 সালে আমরা দেখে নিয়েছি যে ভাই তোমার ওখানে কিছু ডেটা দিয়ে প্রশ্ন দিচ্ছে, ডেটাবেস প্রশ্ন, যেটা নোটসে থাকলেও তুমি পেয়ে যাবে। কিন্তু এখন লাইন তুলে প্রশ্ন হচ্ছে, একদম ওখান থেকে এনসিইআরটি অ্যাজ ইট ইজ লাইনটা তুলে প্রশ্ন করছে। তাহলে তুমি যদি ওটা দিয়েই গো থ্রু করো, সেই রাস্তাটা দিয়েই তুমি যাও, তাহলে তোমার রাস্তার মধ্যে কাটা আছে কি ভালো রাস্তা আছে তুমি বুঝতে পেরে যাবে, পরীক্ষা হলে তোমার সুবিধা হবে, তাই না? দেখো কি বলছে, ডোবেরিনা দেখিয়েছিলেন যে ত্রয়ী 3টি মৌলকে যদি ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে লেখা হয়, অর্থাৎ মানেটা কি, মনে করো আমার এই যে 3টে করে এলিমেন্ট তিনি নিয়েছিলেন, অর্থাৎ প্রথম এলিমেন্ট, দ্বিতীয় এলিমেন্ট এবং তৃতীয় এলিমেন্ট, তাহলে এইটাকে লেখার প্যাটার্নটা কি না, এটাকে লেখার প্যাটার্ন হচ্ছে পারমাণবিক গুরুত্বের ক্রমবর্ধমান অনুসারে। অর্থাৎ এটার যা পারমাণবিক গুরুত্ব হবে, এটার পারমাণবিক গুরুত্ব এটার থেকে বেশি হবে, এবং লাস্টেরটার পারমাণবিক গুরুত্ব দ্বিতীয়টার থেকে আরো বেশি হবে। অর্থাৎ প্রথমটার পারমাণবিক গুরুত্ব কম, দ্বিতীয়টার পারমাণবিক গুরুত্ব তার থেকে বেশি, প্রথমটার থেকে বেশি, এবং তৃতীয়টার পারমাণবিক গুরুত্ব দ্বিতীয়টার থেকে বেশি। অর্থাৎ ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে ওপর থেকে নিচে সাজানো হয়েছে। আমি কি বললাম? ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব বা অ্যাটমিক ওয়েট অনুসারে প্রথম থেকে 3 নম্বর পর্যন্ত সাজানো হয়েছে 3টে মৌলকে। ঠিক আছে? তবে এই লাইনটাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তোমাদের যখন আমি গ্রুপ ডি এর শিফট গুলো করাই, তোমরা এরকম প্রচুর প্রশ্ন পেয়েছো, এই লাইন তুলে তুলে প্রশ্ন হয়েছে, তো সেই জন্যই তোমাদের কাছে আজকে ক্লাসটা এনেছি। তবে দেখো, মধ্যবর্তী মৌলের পারমাণবিক গুরুত্ব অপর মৌল দুটির পারমাণবিক গুরুত্ব গড়ের প্রায় সমান হয়। এই লাইনটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং প্রচুর বার তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসছে, প্রশ্ন রয়েছে, একদম বাংলায় প্রশ্ন রয়েছে, তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই, প্রত্যেকটা প্রশ্ন আমি করাবো, একদম বাংলায় প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো বারবার তোমাদের পরীক্ষায় এসেছে। অর্থাৎ এখানে বলতে চাইছে, প্রথমটায় আমি কি জানলাম, প্রথমটা এটা জানলাম যে এই যে এলিমেন্ট গুলোকে আমি ক্লাসিফাই করেছি, এই এলিমেন্ট গুলো কিন্তু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3 ভাবে এগুলোকে সাজানো হয়েছে। খুব ভালো কথা। অর্থাৎ প্রথম এলিমেন্ট পারমাণবিক গুরুত্ব কম, দ্বিতীয় এলিমেন্ট পারমাণবিক গুরুত্ব প্রথমটার থেকে বেশি, তৃতীয় এলিমেন্ট পারমাণবিক গুরুত্ব তৃতীয়টার থেকে বেশি। কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে, কি না, প্রথম এলিমেন্ট, ধরো প্রথম এলিমেন্ট এক্স ধরছি, পরেরটা ওয়াই ধরছি, তারপরটা জেড ধরছি, এদের যদি পারমাণবিক গুরুত্ব এক্স, ওয়াই এবং জেড হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা বলতে পারি যে এক্স প্লাস জেড ডিভাইডেড বাই 2। অর্থাৎ মিডিয়াম বা মাঝখানে যে এলিমেন্টটা আমার রয়েছে, সেই এলিমেন্টটার কিন্তু পারমাণবিক গুরুত্ব ওপর এবং নিচে যে দুটো এলিমেন্ট রয়েছে তাদের পারমাণবিক গুরুত্বের সঙ্গে কি হবে, তাদের পারমাণবিক গুরুত্বের গড় হবে, এভারেজ হবে, মিন হবে, যাই তুমি বলতে পারো, গড়ের প্রায় সমান। এবারে তোমাকে এখানে এক্সাম্পল দিয়েছে, আমি সেটগুলো প্রত্যেকটা সেটই তোমাদের বলবো, তাও আগে বলে দিই। যেমন দেখো, লিথিয়াম, প্রত্যেকটার কিন্তু পারমাণবিক গুরুত্ব তোমাদের মনে রাখতে হবে, কারণ অ্যাজ ইট ইজ পারমাণবিক গুরুত্ব তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে, এই পারমাণবিক গুরুত্বটাও কিন্তু তোমাদের তৎসঙ্গে মনে রাখতে হবে। লিথিয়াম, সোডিয়াম,
দেখো লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম সমন্বিত ত্রয়ীটি নাও যাদের পারমাণবিক গুরুত্ব কত 6.9, 23, 39। ঠিক আছে, লিথিয়াম এবং পটাশিয়ামের পারমাণবিক গুরুত্বের মান কত? দেখো সোডিয়ামের পারমাণবিক গুরুত্বের সাথে এর মানের কিভাবে তুলনা করবে, তাহলে ভালো করে দেখো। এই যে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম, আচ্ছা লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব যদি আমি ধরে নিই 6.9, বা আমি যদি তর্কের খাতিরে লিথিয়ামের ধরো 7 ধরে নিলাম পারমাণবিক গুরুত্ব, গুরুত্ব বলেছি পারমাণবিক সংখ্যা নয়, কেউ গোলাবে না এটা। লিথিয়ামের যদি আমি 7 ধরে নিই, তারপরে হচ্ছে সোডিয়াম, আর তারপরে হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামের যদি আমি 39 ধরে নিই, তাহলে 39 যুক্ত 7 যোগ করলে কত হবে 30। আচ্ছা আমি এই জায়গাটা মুছে এখানেই করার চেষ্টা করছি, তাহলে তোমরা বুঝতে পারবে ভালো করে। আচ্ছা মোছা যাচ্ছে না, যাই হোক এদিকটা করছি। সোডিয়ামের কত বললাম আমি, লিথিয়ামের কত বললাম আমি 7ই ধরে নিচ্ছি, সোডিয়ামটা বাদ রাখছি, আর পটাশিয়ামের করছি 39। ক্লিয়ার? এবার দেখো 39 এবং 7 যোগ করলে কত হচ্ছে 46। তার মানে আমার বলা ছিল যে মিডিয়াম যে এলিমেন্টটা থাকবে তার পারমাণবিক গুরুত্বটা কত হবে, ওই দুটোর যোগফলের গড় হবে, ওই দুটোর যোগফলের গড়। তার মানে 39 যুক্ত 7 46, আর 46 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 23। কি হয়েছে 23, তার মানে মিলেছে। দেখো সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব 23, তাহলে আমরা বলবো লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব যদি 6.9 বা 7 যদি হয়, তোমরা কিন্তু এক্সাক্ট ডেটাটাই মনে রাখো 6.9, এবং এটা যদি 23 হয় তাহলে এটা আমার কত হবে 39 হবে। লিথিয়াম এবং পটাশিয়ামের যে পারমাণবিক গড় সেটা কিন্তু সোডিয়ামের পারমাণবিক গুরুত্বের সঙ্গে সমান, এটা বলতে চাইছে। এবার 3টি করে মৌল সমন্বিত কিছু শ্রেণী নিচে দেওয়া হলো। আচ্ছা যেটা দেওয়া হয়েছে সেটা আমরা দেখছি, কিন্তু তার আগে এটা দেখে নিই ডোবেরিনার ত্রয়ীর মধ্যে কে কে আসছে দেখে নাও। ডোবেরিনার ত্রয়ীর মধ্যে আসছে, প্রথমে আসছে দেখো, আচ্ছা এখানে দেখো এই জায়গাটা একটু খেয়াল করবে, যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে এখানে যে ডেটা গুলো দেওয়া রয়েছে এক্সাক্ট ডেটা দেওয়া রয়েছে, কিন্তু এর পয়েন্ট ফ্র্যাকশন যেটা এনসিইআরটি তে দেওয়া রয়েছে সেই ডেটাটা আমরা কিন্তু মনে রাখবো। আমি আবার বলছি, এখানে যে অ্যাটমিক মাসের ডেটাটা রয়েছে সেটা ফ্র্যাকশনটাকে ক্যালকুলেট না করে দিয়েছে, বাট আমরা কিন্তু এনসিইআরটি ডেটাটাকেই মনে রাখবো, কারণ ওটা তোমাদের পরীক্ষায় আসবে। এটা জাস্ট আমি একটা বানিয়েছি তোমাদের জন্য। ঠিক আছে, তাহলে দেখে নাও ডোমিনেন্ট ত্রয়ী কে কে রয়েছে। টোটাল মনে রাখো 3টে ত্রয়ী সাকসেসফুলি গঠন করা সম্ভব হয়েছে, বাকিগুলো কিন্তু গঠন করা সম্ভব হয়নি। এবং ডোবেরিনা যখন ত্রয়ীটা করছেন তখন কিন্তু নোবেল গ্যাসও আবিষ্কৃত হয়নি, যার ফলে নোবেল গ্যাসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, কি কি ত্রয়ী গঠন করছে, টোটাল আমি 3টে করে সেট নিচ্ছি। ফার্স্ট সেট, এই একটা সেট, এই একটা সেট, এই একটা সেট এবং এই একটা সেট, অর্থাৎ টোটাল কিন্তু 9টা মৌল আমার কাছে রয়েছে। 3 3 6 3 9টা মৌল আমার কাছে রয়েছে। প্রথম সেট কে কে রয়েছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। লিথিয়ামের এক্ষুনি আমি পারমাণবিক গুরুত্ব বললাম তোমাকে কত 7, সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব কত হলো 23 এবং পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব 39। তাহলে দেখো 7 + 39 ডিভাইডেড বাই 2 23। এটা কি মিললো? জি মিললো স্যার। প্রত্যেকটা তোমরা মনে রাখবে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে, প্রশ্ন করানোর সময় দেখতে পাবে। তাহলে ফার্স্ট সেটে কে রয়েছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। সেকেন্ড সেটে কে রয়েছে, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। ক্যালসিয়ামের পারমাণবিক গুরুত্ব কত 40, স্ট্রনসিয়ামের পারমাণবিক গুরুত্ব কত 88, বেরিয়ামের পারমাণবিক গুরুত্ব কত 137। তাহলে 40 যুক্ত 137 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 88.5, যেটাকে আমি 88 লিখেছি। আবার দেখো থার্ড সেটে কে রয়েছে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তার মানে ক্লোরিন ব্রোমিনের পর তুমি যদি এখানে পটাশিয়াম ঢুকে দাও তাহলে কি সেটা ট্রায়াড গঠন করবে? উত্তর হচ্ছে না, এখানে পটাশিয়াম ঢুকিয়ে দিলে কিন্তু ট্রায়াড গঠন করবে না। এখানে যেরকম যেরকম এলিমেন্ট গুলো রয়েছে তোমাকে সেই সেই এলিমেন্ট গুলো কিন্তু ওখানে বসাতে হবে। তাহলে এখানে কি দেখছি আমরা, যে ক্লোরিনের 35.5, ব্রোমিনের 80 এবং আয়োডিনের কত, আয়োডিনের কিন্তু 127। ঠিক আছে, আয়োডিনের কত 127, এবং সেটা করলে আমরা কত পাচ্ছি 81.25, যেটাকে আমি 80 রেখেছি। ওকে, ড্রব্যাকস গুলো বলছি আগে দেখে নাও। কিন্তু তোমরা দেখবে যে ডোবেরিনার যে এনসিইআরটি ডেটা দিয়েছে সেখানে প্রথমে তোমাকে বলেছে যে এদের মধ্যে একটা ভুল খোঁজো, এ শ্রেণী, বি শ্রেণী, সি শ্রেণীর মধ্যে একটা ভুল রয়েছে। ভুলটা দেখো এই জায়গাটাতে রয়েছে, এটা কিন্তু হবে না, নাইট্রোজেন, ফসফরাস এবং আর্সেনি। আচ্ছা 14 এবং 74 যোগ করলে কত, 4 4 8, 7 8 88 হচ্ছে, তার মানে ডেফিনেটলি এটা 44 হওয়ার কথা, ডেফিনেটলি এখানে 44 কারোর একটা হওয়ার কথা। অথবা এখানে দেখো 14, এখানে অন্য কারোর একটা আসার কথা, দেখো 31 2 কত হচ্ছে, 31 × 2, 2 একে 2, 31 2 62, তার মানে 62 থেকে যদি আমরা 14 বাদ দিই, তারপর 5 6 7 8 9 10 11 12 8, আর এখানে কত হচ্ছে
5 থেকে প্লাস 4, তার মানে এখানে যে এলিমেন্টটা আসার কথা সেটাকে নিশ্চয়ই 48 হওয়ার কথা। তার মানে এই যে আমার এ শ্রেণীটা দিয়েছে, এই শ্রেণীটা ভুল দিয়েছে, এটা তার মানে ট্রায়াড গঠন করছে না। পরীক্ষায় কিন্তু তোমাদের এখানে আসবে যে এদের মধ্যে কোনটা ট্রায়াড গঠন করছে না, তো এটা থেকে প্রশ্ন আসার চান্স বেশি। এবার দেখো আমাকে এখানে ডেটাগুলো কি দিয়েছে, প্রত্যেকটা ডেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে পরীক্ষা আছে। ক্যালসিয়ামের পারমাণবিক গুরুত্ব কত দিয়েছে, 40.1, একদম মাথার মধ্যে রাখবে। তার মানে এইটা কিন্তু তোমাদের ট্রায়াড গঠন করা পসিবল, এটাও ট্রায়াড গঠন করা পসিবল। ক্লোরিন ব্রোমিন আয়োডিন, দেখো ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এবং এটাও তোমাদের এনসিইআরটি তেই রয়েছে, বাট এটা এনসিইআরটি নয়, এটা আমি করেছি তোমাদের জন্য, ঠিক আছে। তার মানে এটা এবং এটা এই দুটো কিন্তু ট্রায়াড গঠন করেছে। ক্যালসিয়ামের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 40.1, স্ট্রনসিয়ামের হচ্ছে 87.6 এবং বেরিয়ামের হচ্ছে 137.3। তুমি যদি এই দুটো যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ করো, দেখবে স্ট্রনসিয়ামেরটাই আসবে। নেক্সট হচ্ছে ক্লোরিন ব্রোমিন আয়োডিন। আমরা পরবর্তীকালে দেখেছি যে ক্লোরিন ব্রোমিন আয়োডিনের কিন্তু সম্পর্ক রয়েছে, কারণ তারা হ্যালোজেন, বাট সেটা অনেক পরে, সেটা যখন মোজলের পিরিয়ডিক টেবিল, যেটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী বা দীর্ঘ পর্যায় সারণী বা মডার্ন পিরিয়ডিক টেবিল, যেটা বিজ্ঞানী মোজলে আবিষ্কার করেছিলেন পারমাণবিক সংখ্যা অনুসারে, সেখানে গিয়ে দেখেছি। বাট ডোবেরিনের ট্রায়াডসেও কিন্তু আমরা 3টে এলিমেন্টকে দেখতে পাচ্ছি, ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিন, যার পারমাণবিক গুরুত্ব কত 35.5, 79.9 এবং 126.9, অর্থাৎ এই দুটোকে তুমি যোগ করলে এইটা কিন্তু মানে যোগ করে 2 দিয়ে ভাগ করে এটা তুমি কিন্তু পেয়ে যাবে। এই পর্যন্ত প্রত্যেকে ক্লিয়ার হচ্ছে। আমি আরেকবার তোমাদের মনে করিয়ে দেবো যে 3টে-4টে বিষয় আমরা জানলাম। প্রথম কথা, ডোবেরিনের ট্রায়াডসের 3টে করে এলিমেন্ট সাজানো হয়েছিল। দ্বিতীয় কথা হচ্ছে এই যে 3টে এলিমেন্ট সাজানো হয়েছিল, এটা তাদের পারমাণবিক গুরুত্বের ক্রমবর্ধমান অনুযায়ী সাজানো হয়েছিল, অর্থাৎ ছোট থেকে বড় অনুযায়ী সাজানো হয়েছিল। আর 3 নম্বর কথা হচ্ছে মিডিয়াম যে এলিমেন্টটা হবে, প্রথম দ্বিতীয় তৃতীয়, অর্থাৎ মাঝখানে যে এলিমেন্টটা বসবে সেটা অপর দুটো, অর্থাৎ প্রথম এবং তৃতীয়টার পারমাণবিক গুরুত্ব যোগফলের কিন্তু গড় হবে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের, বোঝা গেছে প্রত্যেকের? চলো আমরা নেক্সট কি রয়েছে, এবার আমরা চলে আসবো প্রশ্নে, ডাইরেক্ট প্রশ্নে চলে আসবো। আশা করি তোমাদের থিওরিটা ক্লিয়ার হয়ে গেছে। থিওরি ক্লিয়ার হয়ে গেছে মানে আমি কিন্তু তোমাদের প্রশ্ন করাবো, ঠিক আছে? চলো, আচ্ছা তার আগে একটা কথা বলে দিই, জাস্ট একবারই আমি বলবো, বারবার আমি এগুলো বলি না। যারা আমার পেইড ব্যাচে ভর্তি হতে চাও, এরকম ভাবে তোমাদের থিওরি এনসিইআরটি ধরে ধরে পড়ানো হবে, তারা নিচে যে নাম্বারটা যাচ্ছে বা 8621816433 এই নাম্বারটা কন্ট্যাক্ট করে নিও, আদারওয়াইজ ইউটিউবে তুমি দেখতে পারো। চলো নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, যে ডোবেরিনের ট্রায়াড সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতির মধ্যে কোনটি সঠিক নয়। কবে এসেছে ভাই, 22/9/2022 শিফট 1, অর্থাৎ রিসেন্ট প্রশ্ন একদম। সোমনাথ স্যার যতদিন তোমাদের সামনে আছে ততদিন কিন্তু ভালো ভালো প্রশ্নের যে সেট গুলো সেগুলো কিন্তু তোমাদের করিয়ে যাবে বারবার, কোনো চাপ নেওয়ার দরকার নেই। দেখো কি বলেছে, যদি 3টি মৌলকে কোনটি সঠিক নয় বলেছে, যদি 3টি মৌলকে পারমাণবিক ভরের ক্রমবর্ধমান অনুসারে সাজানো হয়, তবে মধ্য মৌলের পারমাণবিক ভর অন্য দুটি মৌলের পারমাণবিক ভরের আনুমানিক গড়, একদম ঠিক রয়েছে। পারমাণবিক ভরের ক্রমবর্ধমান অনুযায়ী সাজাবো, তাহলে মিডিয়ামটা কি হবে না, দুটো অর্থাৎ প্রথম এবং তৃতীয় যে পারমাণবিক গুরুত্বের গড়ের সমান হবে, একদম ঠিক। নেক্সট দেখো কি বলছে, যদি 3টি মৌলকে পারমাণবিক ভরের ক্রম হ্রাসমান অনুসারে সাজানো হয়, তাহলে তৃতীয় মৌলটি পারমাণবিক ভর অন্য দুটি মৌলের পারমাণবিক ভরের আনুমানিক গড় হবে। প্রথম কথা তো বলেছে ক্রম হ্রাসমান, দ্বিতীয় কথা বলেছে তৃতীয় মৌলের, এখানে দেখো মধ্যম মৌলের বলেছে এবং ক্রমবর্ধমান বলেছে। কি পয়েন্ট গুলো খেয়াল করো, তার মানে এটা বক্তব্যটা সঠিক রয়েছে কিন্তু এই বক্তব্যটা ভুল রয়েছে, তার মানে এইটাই হচ্ছে আমার সঠিক উত্তর বা এটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার, এটাই হচ্ছে আমার কিন্তু সঠিক উত্তর। বাকি পয়েন্ট গুলো পড়ে নি, বাকি অপশন গুলো দেখো, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম ডোবেরিনার ত্রয়ী গঠন করে, একদম ঠিক। ক্লোরিন ব্রোমিন আয়োডিন ডোবেরিনার ত্রয়ী গঠন করে, একদম ঠিক। তাহলে আমরা কি জানি যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম, ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এই 3টে কিন্তু ট্রায়াড গঠন করে, যেটা তোমাদের এই স্লাইডে আমি বললাম, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নটা তাহলে বোঝা গেছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। পরবর্তী প্রশ্ন, গ্রুপ 2 ধাতু ত্রয়ী উপাদানগুলির মধ্যে কোনটি নিয়ে গঠিত। দেখো ডাইরেক্ট তোমাদের কিন্তু গ্রুপ 2 বলে দিয়েছে, কবে এসেছে 5/9/2022, গ্রুপ ডি, এটা রিসেন্ট প্রশ্ন। তাহলে আমরা যদি ধরে নিই যে প্রথমটা হচ্ছে গ্রুপ 1, দ্বিতীয়টা হচ্ছে গ্রুপ 2, তৃতীয়টা হচ্ছে গ্রুপ 3, তাহলে প্রথমটাই কি ছিল আমাদের বলো, প্রথমটাই আমাদের ছিল লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, তারপরে কি ছিল ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম, বেরিয়াম সরি, তারপরে কি ছিল, তারপরে এটা ছিল যে ক্লোরিন ব্রোমিন আয়োডিন। দেখো এই 3টেই কিন্তু ছিল, দেখো আমরা এখানে জেনেছি ক্লোরিন ব্রোমিন আয়োডিন ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম,
লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম। তাহলে এখানে বলেছে গ্রুপ 2, তাহলে ভাই এখানে গ্রুপ 2 কে, এটাই গ্রুপ 2, তার মানে এইটাই হয়ে যাবে সঠিক তোমাদের। তাহলে এখানে আমি বলতে পারি আমাদের সঠিক হয়ে গেল ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম এবং হচ্ছে বেরিয়াম। অনেক সময় কিন্তু বিএ না লিখে ভাই বিই দিয়ে দেবে, বিই ফর বেরিলিয়াম, বিই ফর বেরিলিয়াম, বেরিলিয়াম, আর বিএ ফর বেরিয়াম। কি বললাম? বেরিয়াম। এই দুটো জায়গা কিন্তু তোমরা গোলাবে না, ভালো করে খেয়াল রাখবে। আমি তোমাদের বারবার বলছি, রিকোয়েস্ট করছি, এই জায়গাগুলো কিন্তু রেল প্রশ্ন করছে কনসেপচুয়াল, তাই এগুলো কিন্তু গোলাবে না। ওকে, নেক্সট প্রশ্ন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন ডোবেরিনার ট্রায়াড তৈরি করে। ক্লোরিন এবং আয়োডিনের পারমাণবিক ভরের গড় প্রায় কাছাকাছি হবে। কি বলেছিলাম? কি বলেছিলাম? শুধু পড়লে হবে না, তোমাকে পারমাণবিক গুরুত্ব মনে রাখতে হবে। আচ্ছা স্যার আপনি নোট বানান না কেন? অনেকে প্রশ্ন করে। আচ্ছা ভাই আমি যদি নোট বানাতাম, এবং ম্যাক্সিমাম লোক নোটে কোনটা দেয়? এইটা দেয়, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন 35.5, 80, 127। কিন্তু দেখো তোমাদের এনসিইআরটি তে কিন্তু দেখো এক্সাক্ট ডেটাটা রয়েছে 79.9, যেটা তোমার এখানে কিন্তু অপশনে রয়েছে 79.9। তার মানে কি আমরা দেখলাম যে এই যে লাস্টের বা 3 নম্বরের টায়ারটা গঠিত হবে সেখানে ক্লোরিন এবং আয়োডিনের, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে ক্লোরিন এবং আয়োডিনের যে যোগফলটা বা পারমাণবিক ভরের যোগফলটা সেটা ব্রোমিনের সমান হবে। সেটা কত? 79.9, যেটা তোমাদের এনসিইআরটি তে এক্সাক্ট ডেটা দেওয়া রয়েছে। কবে এসেছে স্যার? 5/9/2023 তে। চলো নেক্সট প্রশ্ন, নিচের কোন তিনটি উপাদানের প্রত্যেকটি ডোবেরিনার ট্রায়াড গঠন করে? ডোবেরিনার ট্রায়াড গঠন করে। কবে এসেছে? 26 আগস্ট 2022। অলরেডি শিফট গুলো আমি করেছি, সেখানেও এটা আলোচনা হয়েছে, আবার আলোচনা করছি। বারবার প্র্যাকটিস করো, দেখবে মাথার মধ্যে গেঁথে যাবে। তোমরা যারা আমার শিফটের প্রশ্নগুলো দেখছো না, 99 শিফট, সে তুমি যে রেলওয়ে অ্যাসপিরেন্ট, যে কোনো পরীক্ষার অ্যাসপিরেন্ট হও, অনেকে ভাবছো স্যার এগুলো তো গ্রুপ ডি তে এসেছে, তাহলে কি আমি করবো? ডেফিনেটলি করবে, 100% তুমি করবে, না করে গেলে ফাঁসবে তুমি। ঠিক আছে, কি করব? নিচের কোন তিনটি উপাদান প্রত্যেকটি ডোবেরিনার ট্রায়াড গঠন করে? ক্যালসিয়াম, বেরিয়াম, ফ্লোরিন, একদমই নয়। ক্লোরিন, হাইড্রোজেন, সিলিকন, একদমই নয়। লিথিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, একদমই নয়। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অর্থাৎ 3 নম্বর গ্রুপে বা থার্ড যে টায়ারটা গঠন হয়েছিল, ফার্স্ট টায়ার লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, সেকেন্ড টায়ার ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম, থার্ড টায়ার ক্লোরিন ব্রোমিন আয়োডিন। একদম মুখস্থ থাকবে উইথ পারমাণবিক গুরুত্ব। চলো নেক্সট প্রশ্ন, একটা না একটা প্রশ্ন তোমরা পাবে। নেক্সট প্রশ্ন বলেছে ডোবেরিনার অনুরূপ বৈশিষ্ট্যগুলির উপাদানগুলিকে কয়টি উপাদান বিশিষ্ট দলে বা গ্রুপে সাজানোর চেষ্টা করেছিলেন? তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে আমরা এক্ষুনি দেখলাম যে ত্রয়ী, ত্রয়ী, ত্রয়ী মানে কি তিনটে তিনটে করে গ্রুপ হয়েছিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, অর্থাৎ একটা করে গ্রুপে, মানে একটা করে গ্রুপে তিনটে করে এলিমেন্ট ছিল এবং তিনটে এরকম গ্রুপ ছিল। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি? 3 হয়ে যাবে। কবে এসেছে স্যার? 26 সেপ্টেম্বর 2022, শিফট নম্বর 2 তে কিন্তু এটা এসেছে গ্রুপ ডি তে, অর্থাৎ একদম রিসেন্ট এবং লেটেস্ট প্যাটার্ন অনুসারে তোমাদের কিন্তু করানো হচ্ছে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ক্লাসটিকে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে। তোমাদের জন্য আমি প্রচুর সায়েন্সের অঙ্ক করিয়েছি, তোমাদের জন্য লাইভ ক্লাস চলছে, মক টেস্টের ম্যাথমেটিক্স ক্লাস চলছে। তোমরা যদি এই ক্লাসগুলোকে শেয়ার করো তাহলে ওয়াইসিটির একদম চ্যাপ্টার ধরে ধরে ক্লাস হবে, সবকিছু চলবে। 99 শিফট যেটা কোথাও পাবে না বাংলার, একদম ধরে ধরে কঠিন কঠিন প্রশ্নগুলোকে সহজভাবে বোঝানো হচ্ছে, সেগুলো হচ্ছে। তোমরা এই ক্লাসগুলোকে দেখো এবং এনজয় করো। পরবর্তী প্রশ্ন, ডোবেরিনার টায়ার্স এর কৃতিত্ব কি ছিল? কৃতিত্ব বলেছে, অর্থাৎ আমাদের যে যেটা আমরা ডোবেরিনার টায়ার্স থেকে পেলাম সেটা কি ছিল? পরমাণুর আকার অধ্যয়ন করার প্রথম প্রচেষ্টা। ভাই পরমাণুর আকার অধ্যয়ন করার তো প্রথম চেষ্টা ডোবেরিনা করেনি, তাহলে এটা ভুল হবে। নেক্সট বলছে পারমাণুর ভরের সাথে উপাদানগুলির বৈশিষ্ট্যগুলিকে যুক্ত করার প্রথম প্রচেষ্টা, একদম ঠিক কথা। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে একটা যে গ্রুপ করা হয়েছে সেই গ্রুপে কি করা হয়েছে না বিভিন্ন এলিমেন্ট গুলোকে রাখা হয়েছে। যে এলিমেন্ট গুলো কি দেখায় না, যে এলিমেন্ট গুলো এটা প্রমাণ করে যে তারা হচ্ছে প্রত্যেকে সমধর্মী, তারা হচ্ছে প্রত্যেকে সমধর্মী, অর্থাৎ একই টাইপের বা একই ক্যারেক্টারিস্টিক্স তাদের মধ্যে রয়েছে এবং তারা ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে লেখা হয়েছে। কি বললাম? ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী লেখা হয়েছে, ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী লেখা হয়েছে। তার মানে কি করেছেন উনি? যে পারমাণবিক গুরুত্বের সঙ্গে যে ধর্মটা, সেই ধর্মটা মিক্সড আপ করেছে।
তার মানে কি করেছে, পরমাণুর ভর বা অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাস বলতে পারো, সাথে উপাদানগুলির বৈশিষ্ট্য বা ধর্মগুলিকে যুক্ত করার প্রথম প্রচেষ্টা করেন। দিস ইজ ইউর রাইট অ্যান্সার। রং অধ্যয়ন না, রং না। পারমাণবিকতা মানে অ্যাটমিসিটি, অ্যাটমিসিটিও তিনি করেননি। কবে এসেছে? 18ই আগস্ট 2022 শিফট 1 এ এসেছে, একদম লেটেস্ট প্যাটার্ন। চলো নেক্সট প্রশ্ন, ডোবেরেনা টায়ার্সে উপাদানগুলি লেখা হয়েছিল। দেখো আবার একটা প্রশ্ন, কি তোমরা অনেকে বলছিলে স্যার 2022 প্রশ্ন কঠিন এসেছে। ব্যাপারটা কঠিন না, ব্যাপারটা হচ্ছে বোঝা এবং বোঝানো। যিনি তোমাকে বোঝাচ্ছেন বা যিনি তোমাকে রাস্তার পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি সঠিক পথে নিয়ে যাচ্ছেন কিনা, আর তুমি সেই জায়গাগুলোকে সঠিকভাবে বুঝছো কিনা, এটাই তো আমি বারবার বলি। কঠিন সহজ বলে কিছু হয় না, ডেফিনেটলি কঠিন হয়। মনে রাখবে তুমি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিতে যাচ্ছ না, তুমি একটা ক্লাস 10 লেভেল পরীক্ষা দিতে যাচ্ছ। তার মানে তোমার জ্ঞানটা 10 লেভেলেরই হতে হবে, বাট একটু বুঝে পড়তে হবে। আগে যেগুলো একদম অ্যাজ ইট ইজ চলে আসতো, এখন সেগুলো একটু ঘুরিয়ে আস। কঠিন বলে কিছু হয় না। দেখো কি বলেছে, ডোবেরেনা টায়ার্সে উপাদানগুলি লেখা হয়েছিল ক্রমবর্ধমান পারমাণবিক ভরের সাথে বাম থেকে ডানে। একদমই না, বাম থেকে ডানে আমরা দেখেছি নাকি থোড়ি? আমি কি বলেছিলাম, বাম থেকে ডানে হয়েছে নাকি থোড়ি? এই যে এখান থেকে এদিকে হয়েছে? একদমই না, এরকম হয়নি। তাহলে কি করা হয়েছে, ক্রমবর্ধমান পারমাণবিক ভরের সাথে গ্রুপের নিচে, ক্রমহ্রাসমান, সরি একদম ভুল, এটাও ভুল। ঠিক আছে, ক্রমবর্ধমান পারমাণবিক ভরের সাথে গ্রুপের নিচে, একদম ঠিক কথা, একদম রাইট। বাম থেকে ডানে আছে মানে এটাও কেটে দাও। অর্থাৎ ক্রমবর্ধমান ভরের সাথে আমরা যখন দেখি যে ওপর থেকে নিচের দিকে সাজানো ছিল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, পরপর পরপর কিন্তু তিনটেকে সাজানো হয়েছিল। কবে এসেছে ভাই? 28 নয় 2022 3 এসেছে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, নিচের কোন ত্রয়ীটি ডোবেরিনা ত্রয়ী নয়? অর্থাৎ তিনটে ত্রয়ী সম্পর্কে তোমাদের ধারণা না থাকে, তুমি এই ধরনের প্রশ্ন করতে পারবে না। দেখো তিনটে ত্রয়ীকেই তোমাকে জানতে হবে, প্লাস এই প্রশ্নটা তোমাকে খুঁজে বের করতে হবে, তাহলে তোমার কেল্লা পথে তোমার হয়ে গেল, ক্লাস ক্লাস কমপ্লিট। দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম প্রথম ত্রয়ী, জি একদম ঠিক রয়েছে। ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম একদম ঠিক রয়েছে। ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। ডোবেরিনা ত্রয়ী নয় বলেছে। নাইট্রোজেন, ফসফরাস, অ্যান্টিমনি, এটাকে আমরা দেখেছি। দেখো তোমাদের যখন প্রথম আমি পড়াই, এনসিইআরটি যে লেখা ছিল, এই যে নাইট্রোজেন, ফসফরাস, অ্যান্টিমনি, এখানে কিন্তু অ্যান্টিমনি দেওয়া ছিল এসবি। এই যে তোমাদের দেওয়া রয়েছে, এই যে তোমাদের দেওয়া রয়েছে, কোথায় গেল? হ্যাঁ, এটা কিন্তু তোমাদের ঠিক নেই, অর্থাৎ এটা কিন্তু তোমাদের ভুল রয়েছে। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এটাও ঠিক রয়েছে। তার মানে সঠিক উত্তর কি হয়ে যাবে? এই যে অপশনটা, এইটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। শুধুমাত্র 3। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে, ইচ এন্ড এভরিওয়ান। চলো নেক্সট প্রশ্নে আমরা চলে। ডোবেরিনাস ল অফ টায়ার্সের জন্য ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের সঠিক ক্রম। দেখো ক্রমটাও তোমায় কিন্তু দিয়ে দিয়েছে, আমি এই জন্য বলছিলাম যে ক্রমগুলো এবং তাদের পারমাণবিক গুরুত্ব মনে রাখতে হবে। ক্লোরিন, আয়োডিন, ব্রোমিন একদম না। ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন একদম না। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন একদম ঠিক, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। কবে এসেছে? 7/10/2022, অর্থাৎ কিছুদিন আগে যে পরীক্ষাটা হয়েছিল রেলের যে শিফট, যেখানে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে চাকরি করছে বর্তমানে, সেই পরীক্ষায়। নেক্সট প্রশ্ন, প্রদত্ত সেট থেকে ডোবেরিনার ট্রায়াড নির্বাচন করা। আচ্ছা, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, আয়োডিন না। লিথিয়াম, সোডিয়াম, বেরিয়াম না। ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম অবভিয়াসলি। ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন একদম না। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। দেখো কিরকম কনফিউজড প্রশ্ন। তোমাকে যদি এই প্রশ্নটা দিয়ে দেওয়া হয়, ভালো করে যদি তুমি না ট্রায়াডটা পড়ে যাও, জাস্ট চোখ বুলে যাও, তুমি কিন্তু এই ধরনের প্রশ্ন পারবে না। তাহলে আমি কি বলবো যে এই প্রশ্নটা কঠিন? আমি বলবো না ভাই, কঠিন না। অ্যানালিসিসটা তুমি করেছো কিনা, প্রশ্নটা তুমি ভালো করে অবজার্ভ করেছো কিনা বিষয়টা, সেটাই হচ্ছে তোমাকে সহজ এবং কঠিন ডিটারমাইন করবে। সায়েন্সটা কঠিন না। একটা কথা আছে, আমরা ছোটবেলা যখন ছিলাম পড়েছিলাম, যদি যদি তোমার মনে হয়ে থাকে ফিজিক্যাল সায়েন্স কঠিন, তাহলে সেটা সাবজেক্টের দোষ না, তোমার পড়াশোনার গলতি। এবং যদি তোমার মনে হয়ে থাকে যে ফিজিক্যাল সায়েন্সটা কঠিন, তাহলে মনে রাখবে তোমাকে যিনি শেখাচ্ছেন এটা তার ফল, কারণ তিনি তোমাকে সেই জায়গাটা করে দিতে পারেনি যেখান থেকে তোমার মনে হবে যে ওই জায়গাটা সহজ, ওটা তো আমিও পারবো। ঠিক আছে, তো চলো এখানেই আমরা আর প্রশ্ন, হ্যাঁ আরো প্রশ্ন রয়েছে, চলো নেক্সট প্রশ্ন। ডোবেরিনা তার উপাদানগুলির শ্রেণীবিন্যাস পদ্ধতি কয়টি ত্রয়ী চিহ্নিত করেছিলেন? 3টি ত্রয়ী এবং 3টি করে চিহ্নিত করেছিলেন। তো এই ছিল আজকের ক্লাস।
আশা করি তোমরা প্রত্যেকে কিন্তু ভালো করে বুঝতে পেরেছো এবং বিষয়গুলো বুঝতে পেরেছো। দেখো আমি তোমাদের কি করালাম, আমি তোমাদের প্রত্যেকটা এমসিকিউ করালাম এবং আরো কিছু এমসিকিউ রয়েছে সেগুলো এখান থেকে ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছি, যেগুলো তোমরা বাড়িতে পারবে। তুমি যদি ওয়াইসিটির বই খুলে বসো ডেফিনেটলি আরো 4-5টা এমসিকিউ রয়েছে, কিন্তু সেগুলো আমি ইচ্ছে করে দিইনি, কারণ ওগুলো এখান থেকে যদি তুমি শিখে যাও এটা, ওগুলো টুড়ি মেরে করবে এরকম এরকম করে, এগুলো কনসেপচুয়াল প্রশ্ন ছিল তাই এগুলো করিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। বাড়িতে যাও, চুপচাপ তোমার এনসিইআরটির বই কেনো, কারণ প্রত্যেকে আমি বলেছিলাম যে এনসিইআরটি রেলের জন্য মাস্ট। চুপচাপ এনসিইআরটির বই কেনো, আর কি করবে, রিভিশন করো। দেখা হবে নেক্সট ক্লাসে। তার আগে একটাই কথা, তুমি যদি রেলওয়ে অ্যাসপিরেন্ট হও, তুমি যদি সায়েন্সের ব্যাচ আমার কাছে নিতে চাও, তাহলে 999 প্রাইস দিয়ে তুমি অ্যাডমিশন নিতে পারো। এনটিপিসির ব্যাচ নিতে গেলে তুমি 2 ইয়ার্স ভ্যালিডিটি, দুটোই কিন্তু 2 ইয়ার্স ভ্যালিডিটি, সেটা কিন্তু তুমি সেখানেও অ্যাডমিশন নিতে পারো, যেখানে প্রত্যেকটা সাবজেক্ট আমি তোমাদের সোমনাথ স্যার আমি তোমাদের করাবো এবং খুব ভালোভাবে ওয়াইসিটির বই অনুযায়ী সুন্দরভাবে থিওরি প্লাস এমসিকিউ সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়া হবে। স্পেশাল নোটস পাবে। সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এনসিইআরটি তেই তোমাদের পুরোপুরি কমপ্লিট করে দেওয়া হবে। সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ। ভিক্টরি এডুকেশনের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কালকে ইন্ডিপেন্ডেন্স রয়েছে, তার জন্য অসংখ্য শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ, ধন্যবাদ প্রত্যেকে, সবাই খুব ভালো।